জামাত ইসলামের বিরুদ্ধে তারেক জিয়া কি করতে গিয়ে কি হয়ে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। মুহূর্তেই তারেক রহমান নরম সুর ধরে পিছু হটতে শুরু করেছে। তারেক রহমান চুপ শিখেছেন। এই ঘটনা নতুন নয়। বিএনপি যখনই আওয়ামী স্টাইলে ভারতীয় ন্যারেটিভে ৭১-এর শাহরিয়ার কবিরীয় চেতনার রাজনীতি করতে গেছে, ঘাতক দালাল নির্মূল কমিটির কিংবা শাহবাগী রাজনীতি করতে গেছে, জনগণের তরুণ প্রজন্মের নাকানি চুবানি খেয়েছে। নাকানি চুবানি খেয়ে কয়েক ঘন্টা যেতে না যেতেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। কারণ এই শাহরিয়ার কবিরীয় শাহবাগী রাজনীতি করার মাধ্যমে জাতি বিএনপিকে ঐক্য বিরোধী, জুলাই বিরোধী, ভারতের দালাল মনে করেছে। সেই জায়গায় অবশ্যই একটা কঠিন পরিস্থিতিতে বিএনপি পড়েছে বারবার, এবং এই পরিস্থিতি সামাল দিয়েছে নানানভাবে। এতদিন তো বিএনপির অন্য নেতারা, মির্জা ফখরুলরা অথবা আমির খসরু, ফজলু পাগলা, রমিন ফারহানা, এরা ভারতীয় রাজনীতি করতেন, ভারতীয় ন্যারেটিভের রাজনীতি করতেন। পরে তারেক রহমান কিংবা সালাউদ্দিন পরিস্থিতি সামাল দিতেন। যেমন যেই ভারতীয় দালালি করে ওই শাহরিয়ার কবিরীয় শাহবাগী রাজনীতি করে বিএনপি নাকানি জীবনী খেত, তারপরে সালাউদ্দিন আহমেদ এসে বলতেন, না না, আমরা স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বিভাজনের রাজনীতি করব না, এটা আওয়ামী লীগ করেছে। তারপরে আমরা ধন্যবাদ দিতাম যে না, বিএনপি ভুল বুঝতে পেরেছে, ভালো হয়ে গেছে। এইসব ৭১-এর পক্ষে বিপক্ষের এই নোংরামি রাজনীতি, ৭১-এর বিপক্ষে কেউ নাই, স্বাধীনতার বিরুদ্ধে কেউ নাই, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বিরুদ্ধে কেউ থাকে না, এটা সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন। এবং এটাই রিয়ালিটি। স্বাধীন হয়ে গেছে, এখন স্বাধীনতা বিরোধী বলতে কেউ থাকে না ওই দেশে। আর রাজাকার যারা অপরাধ করেছে তাদের তো ৭৩ সালে বিচার হয়েছে, সাজা হয়েছে। মির্জা ফখরুলদের বাবার বিএনপির লোকজনই সাজাপ্রাপ্ত। পরে জিয়াউর রহমান এসে বিএনপি মানে অনেককে মুক্তি দিয়েছে, এবং জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা হিসেবে তারা বিএনপিতে যোগ দিয়েছে। জামাতের আসছিল, জামাতেরও স্বাধীনতা বিরোধী দল হিসেবে তো জামাত স্বাধীনতা বিরোধী ছিল, কিন্তু ১৬ ডিসেম্বরের পর ১ সেকেন্ডের জন্য জামাত স্বাধীনতা বিরোধী ছিল না। আর জামাতের কিছু লোক গ্রামগঞ্জে অপরাধ করেছে, কিন্তু তাদেরকে কাউকেই বাঁচতে দেওয়া হয়নি, মুক্তিবাহিনী তাদেরকে মেরে ফেলেছে, এবং জামাত তাদেরকে শহীদ হিসেবে এনলিস্টেড করে নেয়। তৎকালীন ছাত্র সংঘের অনেক নেতা, দেশ স্বাধীন হওয়ার পরে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। অতএব জামাত বা ছাত্র সংঘের যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা ইনস্ট্যান্ট শাস্তি পেয়েছেন। এখন রাজনীতি করা যাদের নিয়ে করা যায় যে অমুকে তো শাস্তি পায়নি, অমুকে শুধু জেল খেটেছে, বের হয়ে এর হচ্ছে বিএনপি বেসিক্যালি, কিছু আছে আওয়ামী লীগ, জামাত না। জামাতের শীর্ষ নেতারা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, এরা স্বাধীনতা বিরোধী ছিলেন, কিন্তু কোনো ফৌজদারি অপরাধ করেননি, এবং তারা ৭১-এর ১৬ ডিসেম্বরের পর ১ সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী ছিলেন না। অতএব তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার ৭১-এর ১৬ ডিসেম্বরের পর কারো নাই। এটা হচ্ছে সহজ হিসাব, এবং জনগণ এটা মনে করে না, যার ফলে জনগণ মতিউর রহমান নিজামীকে বারবার এমপি বানিয়েছে, মাওলানা আব্দুল সুবহানকে বারবার এমপি বানিয়েছে। এখন এই স্বাধীনতা বিরোধী অমুক তমুক, এগুলো হচ্ছে ভারতের দালালি। এইসব ট্যাগ দেয়, এইসব কথা বলা ভারতের দালালি। এতদিন বিএনপির কোন কোন নেতা এইসব দালালি করতেন, সালাউদ্দিন এবং তারেক রহমান এসে বিষয়টা সমাধান করতেন, ঐক্যের ডাক দিতেন। কিন্তু এবার তারেক রহমান নিজেই জামাতকে স্বাধীনতা বিরোধী বা ৭১ সালে জামাত কি করেছিল মনে রাখবেন, এই কথা বলে তারেক রহমান যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে। কি নাকানি চুবানি? জামাতকে স্বাধীনতা বিরোধী বা রাজাকার, সে ৭১ কি করেছে মনে রাখতে বলেছেন। মানুষ তারেক রহমান কি বলেছে ওটা মনে করে দিয়েছে জাতিকে। কি? তারেক রহমান ৩০ লক্ষ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন। বক্তব্যের মধ্যে লন্ডনে একটা হলরুমে বসে বক্তাকে থামিয়ে দিয়েছেন যে কোথায় পেয়েছো ৩০ লক্ষ, বাদ দাও। খালেদা জিয়া নিজে ৩০ লক্ষ নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমান নিজে সাক্ষাৎকারে বলেছিলেন যে কে ৭১-এর পক্ষে বিপক্ষে ছিল এটা নিয়ে আমরা পেছনে যেতে চাই না, আমরা ফরওয়ার্ড হতে চাই। এটাই ছিল জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি। তারেক রহমান নিজে বলেছেন। এখন সেই তারেক রহমান ৭১ নিয়ে কথা বলছেন,
তাহলে তারেক রহমান আগে মোনাফিকি যে কথাগুলো বলেছেন, জামাতের সাথে মাখামাখি করেছেন, সব ভিডিওগুলো সামনে আসছে। এবং তারেক রহমানের সেই 10% কাহিনী, হাওয়া ভবনের ঘটনা, গ্রেনেড হামলা ঘটনা, এগুলো সব সামনে আসছে। এখন চারদিক থেকে তারেক রহমান অন্ধকার দেখছেন। এরপরে দেখেন যে অবস্থা খারাপ, এখন সুর নরম করে পিছু হচ্ছেন, এখন ঐক্যের ডাক দিয়েছেন। এখন বলছেন দেশের ভবিষ্যৎ, বিএনপির হাতে ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে। এর মানে ভাই, আমি যে রাজাকার টাজাকার বলেছি, 71 বলেছি, ওটা বললেও আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মৌলিক প্রশ্নে বিএনপি জামাত আমরা সবাই ঐক্যবদ্ধ হই, নইলে দেশের অস্তিত্বের প্রশ্ন আসবে। আর দেশের ভবিষ্যৎ বিএনপি হাতে, এটা ফাও কথা, ওটা বলবেন, ওটা ওটা তিনি দলের ভারপ্রাপ্ত প্রধান, ওটা তিনি বলবেনই বাস্তবে যাই হোক। কিন্তু ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে, মানে ঐক্যের কথা বলছেন। দুই ধরনের ঐক্যের কথা বলছেন, একটা হচ্ছে দলের ভিতরে ঐক্য, আর একটা হচ্ছে সবাই মিলে ঐক্য। কিন্তু বিএনপিতে শিক্ষা হয় না। এখন এই জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার, এই ভারতীয় ন্যারেটিভে গালি দিয়ে নাকানের চুবানি খেয়ে এখন একটু নরম সুর, 2 দিন পরে আবার তো বলবেন, কারণ আপনাদের কোনো আদর্শ নেই। তারেক রহমানের বক্তব্য আর আনোয়ার টিভির বক্তব্য এখন এক অভিন্ন হয়ে গেছে। কারণ তিনি বলছেন যে দুর্নীতির লাগাম টেনে ধরার ইতিহাস বিএনপির আছে। শুধু বিএনপি দুর্নীতি থেকে মানুষকে বা জাতিকে রক্ষা করতে পারে, আর কেউ পারে না। এইসব কথাবার্তা শুনলে কেমন লাগে বলেন? অথচ বিএনপি মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই বিএনপি, তাও আবার তারেক রহমান। তো দর্শক, জাতীয় ঐক্যের আহ্বান তো জানাচ্ছেন, মির্জা ফখরুলও জানিয়েছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু তারেক রহমানের ঐক্যের যে আরেকটা পার্ট, যে আভ্যন্তরীণ ঐক্য, দলীয় ঐক্য, তারেক রহমান কথার চালানোর দাম তো বিএনপি কেউ দিচ্ছে না। প্রত্যেক দিন বিএনপি নিজেরা নিজেদেরকে হত্যা করে। হাঙর শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান উদাহরণ দিয়েছেন যে বিএনপি হচ্ছে একটা হাঙর, ডেঞ্জারাস হাঙর, যারা নিজের নিজ পালের লোকজন, নিজের ভাই বোনকেও খেয়ে ফেলে, অন্য হাঙর খেয়ে ফেলে, সবাইকে খেয়ে ফেলে, বিএনপি নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। আচ্ছা, তারেক রহমান বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, এটা তো 5 আগস্টের পর থেকে বলে আসছেন। কিন্তু ঐক্যের নমুনা কি? তারেক রহমানের আহ্বানের ফলাফল হচ্ছে 204 জন ইন্টারনাল কোন বলে 204 উইকেটের পতন। এটা হচ্ছে ফলাফল। তারেক রহমান বলেছেন কেউ চান্দাবাজি করবেন না, কিন্তু কি পরিমাণ চান্দাবাজি করেছে আপনারা দেখেছেন না? গ্রেপ্তার হয়েছে, নিজেরা নিজেদেরকে নাটক হিসেবে বহিষ্কারও করেছে। তারেক রহমানের আহ্বানকে আসলে বিএনপির লোকজন শুনে না? আমরা দেখতে পাচ্ছি শুনে না। বিএনপি তো নিজেদের অন্তর্গণ দলেই ধ্বংস হবে। বিএনপিকে কেন মানুষ ভোট দেবে না? তার মধ্যে একটা হচ্ছে নিজেরা মারামারি করে, এবং এরা কাপড়ের করে মিছিল করে নিজেরা নিজেদের বিরুদ্ধে, এটা কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে না। তো দর্শক, এক কথায় যদি বলি, বিএনপি ঐক্যবদ্ধ হতে পারবে না এবং জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে না। বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো। আমিরে জামাত জাতিকে, ভোটারদেরকে একটা গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। এই প্রথম ইতিহাস করার সুযোগ, জনতার ইশতেহারে যুক্ত হওয়ার আহ্বান। জনতার ইশতেহার আপনার জন্য ইতিহাস গড়ার সুযোগ। আপনি কোনো দল করেন না, কোনো পদ পদবি তো দূরের কথা, কোন একটা দলের পরামর্শ নিতে যাবেন, সেই জায়গায় যেতে হলে 3 বছর রাজনীতি করতে হয়। যেমন জামাতের মজলিসি শুরা সদস্য হবেন, আপনার ছাত্র জীবনে ছাত্র সংগঠন করতে হয়, তারপরে কর্মজীবনে এসে জামাত করে অনেক বছর পর আপনি মজলিসি শুরা সদস্য হবেন। ইটস ভেরি টাফ। জামাতের যারা মজলিসি শুরা সদস্য, ছাত্র জীবন আর সাংগঠনিক জীবন মিলিয়ে কমপক্ষে তাদের 25-30 বছরের ক্যারিয়ার, তারপরে জামাতের মজলিসি শুরা সদস্য আপনি পরামর্শ দিতে পারবেন। আর এখন আপনার সামনে সুযোগ এসেছে নতুন বাংলাদেশে, 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ফেব্রুয়ারিতে 26 সালে যে নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচন উপলক্ষে যা আপনি যেই হন না কেন, আপনি জামাতের ইশতেহার প্রণয়নে মতামত দিতে পারবেন, এবং আপনার মতামত যৌক্তিক, ইউনিক, ক্রিয়েটিভ হলে সেটা গৃহীত হবে এবং গ্রহণ করতে জামাত বাধ্য হবে, কারণ আপনার মতামতটা হবে ট্রান্সপারেন্ট। আপনি ফেসবুকে দিবেন, তাদের ওয়েবসাইটে রেকর্ড থাকবে, অ্যাপসে থাকবে। দুইটা বিষয়, একটা হচ্ছে এই যে জামাত জনগণকে মতামত দেওয়ার সুযোগ দিচ্ছে অ্যাপসে, ওয়েবসাইটে, জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার যে আহ্বান জানিয়েছে, যে আপনি জামাতের মজলিসি শুরার মতো, আপনি নিজেই মজলিসি শুরার মেম্বার,
এটা একটা বিরাট সুযোগ। আরেকটা বিষয় হচ্ছে যে গণভোট, আমি যেটা বলি যে গণভোটে প্রত্যেক ভোটারে এক একজন এমপি, কারণ সরাসরি আপনি আইন প্রণয়ন করতে পারছেন। যে কাজটা নর্মালি পার্লামেন্ট করে, গণভোটে সেই কাজটা আপনি করেন। আপনার পার্লামেন্টে দেখেছেন না, স্পিকার বলে যে অমুক বিলের প্রস্তাবের পক্ষে যারা একমত তারা হা বলুন, সবাই বলে হা, যারা বিপক্ষে তারা না বলুন, না বলে। তার মানে এমপিরা হা না বলে, এমপিরা হা না ভোট দেয়। এটা হচ্ছে পার্লামেন্টের ডেমোক্রেসির সিস্টেম। সেখানে গণভোট কোনো বিষয় হলে বা গণভোট যদি একটা দেশে চালু থাকে, মাঝে মাঝে প্রয়োজনে গণভোটের আয়োজন করা হয়, তো যখন গণভোটটা আয়োজন করা হয় তখন আপনি নিজেই এমপি, আপনি ওই এমপির মতো হা না ভোট দিবেন। আপনার আপনি ডিরেক্ট ডেমোক্রেসিতে আছেন, এর মানে সরাসরি ডিসিশন মেকিং প্রসেসে আছেন। আর প্রচলিত সিস্টেম তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এবং আপনি যাকে ভোট দেন তাকে আপনি এজেন্সি দিয়ে দিয়েছেন, সে তার মতো করে সংসদে কথা বলে। কিন্তু মাঝে মাঝে কালে ভদ্রে এই সুযোগ হয়তোবা 20, 30, 40, 50 বছর একবার দুইবার পাওয়া যায় যে আপনি নিজেই লেজিসলেচার এমপি, আবার আপনি যে দলকে পছন্দ করেন বা সর্ববৃহৎ একটা দলের মজলিসি শুরা মেম্বারের মতো রোল প্লে করতে পারছেন, আপনি পরামর্শ দিতে পারছেন একের পর এক, এবং সেটা মানা না মানা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করে চাপও দিতে পারছেন। অতএব এই সুযোগ মিস করবেন না। আমিরে জামাত যে আহ্বান জানিয়েছে, প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জামাত আমিরের। তা প্রাণ খুলে জামাতের এই জনতার ইশতেহারে যুক্ত হন। আমি বিস্তারিত আসছি, ছোট বিশ্লেষণ সহ। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের মধ্যে জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে দলটি। এই প্ল্যাটফর্ম ফর্মে প্রাণ খুলে মতামত দিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মানে আপনিও জামাতের একজন ডিসিশন মেকার হতে পারছেন, লার্জলি না হলেও অ্যাটলিস্ট আপনি যেটা নিয়ে ভাবছেন। এবং জামাতের বিভিন্ন ডিসিশন মেকিং তো আপনি চাইলে পরামর্শ দিতে পারবেন না, কারণ আপনার তো সেই বিষয়ে অভিজ্ঞতা নাই। কিন্তু আপনি একজন সাধারণ নাগরিক, একজন ভোটার, একটা দলের কাছ থেকে আপনি কি চান সেটা জানান। একটা দলের কি করা উচিত, এরকম ইউনিক একটু ব্যতিক্রমী কিছু, এক্সেপশনাল কিছু আপনি জানান, লেখেন, অ্যাপসে মতামত দেন। সেটার পক্ষে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন স্ক্রিনশট নিয়ে, জামাতকে প্রভাবিত করতে পারবেন আপনি। গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি আহ্বান জানান। পোস্টে জামাতের আমির লেখেন, আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসার দায়বোধ থেকেই আপনি প্রাণ খুলে জনতা ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আগামী বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানাতেই আমাদের এই আয়োজন। জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হতে ওয়েবসাইটের ঠিকানাও আমিরে জামাত দিয়ে দিয়েছেন, সমস্ত গণমাধ্যমে এসেছে। আমরাও লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওয়েবসাইটে যুক্ত হবেন বা অ্যাপস ইনস্টল করবেন www.jonataishtehar.org। এর আগে আরেক পোস্টে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচন ইশতেহার। জনতার ইশতেহার শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানাতে আমাদের এই আয়োজন। দেখেন, এখানে এটা মনে করার কোনো কারণ নেই যে জামাত শুধু মতামত নেয় কিন্তু মতামত বাস্তবায়ন করবে না। মতামত বাস্তবায়ন না করলে বিপদে পড়বে, কারণ এই মতামত বাস্তবায়ন করতে বাধ্য। ভোটের পরে এই ধরনের মতামত চাইলে ওইটা নিয়ে সন্দেহ করতে পারেন যে শুধু শুধু লোক দেখানো মতামত চায়, কারণ ভোট হয়ে গেছে, এখন তারা ক্ষমতায় চলে গেছে, এখন আমাদের কথা আদৌ শুনে কিনা সন্দেহ আছে, সন্দেহ যুক্তি। কারণ নির্বাচন হয়ে গেলে তখন আর প্রার্থীদের, নির্বাচিতদের খুঁজে পাওয়া যায় না। এটা ধরুন নিয়ম জামাতের ক্ষেত্রে হতে পারে। কিন্তু নির্বাচনের আগে আপনি মতামত দিলেন অ্যাপসের ওয়েবসাইটে, মানে ওটা অ্যাপসের মাধ্যমে আপনি ঢুকলে ওটাও তো ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তা আপনি মতামত দিলেন, আর সেই মতামতকে যদি কোনোভাবে মূল্যায়ন না করে জামাত, তাহলে তো আপনি জামাতকে ভোট দিবেন না। জামাতের তো ভয় থাকবে যে জনগণ এই মতামত দিয়েছে, জনগণ জামাতের ইশতেহারে এটা দেখতে চায়, আমি এটা যোগ করলাম না, তাহলে তো আমি ভোট দেবো না তাকে। উল্টো অ্যাকশন হবে, যারা মতামত দিয়েছে তাদের মতামত না নিলে
বা তাদের চিন্তা দর্শনের রিফ্লেকশন না হলে জামাতকে ভোট দিবে না। তো এই ভয়ে তো জামাত আপনার মতামতকে মূল্যায়ন করে তাদের ইশতেহারে যোগ করবে, এবং ইশতেহার তো আর হাজার হাজার পৃষ্ঠার না, মতামত দিবেন তো লক্ষ লক্ষ মানুষ, হয়তো বা কোটি মানুষও মতামত দিতে পারে। এখন লক্ষ লক্ষ মানুষ মতামত দিবে, ইশতেহার তো অত বড় না ছোট। এখানে কিছু স্বাভাবিক বিষয় আছে। একটা রাজনৈতিক দল, একটা সরকার কি কাজ করে, আপনি কি চান, এটা 10 লাখ লোক যদি মতামত দেয়, সাধারণত 100 মতামতের বেশি হবে না, কারণ 100টা মতামত ঘুরে ফিরে রিপিট হবে, ঘুরে যাবে। এই জন্য এটা নিয়ে তেমন উদ্বেগ বা চিন্তার কিছু নেই যে আপনারটা এত লক্ষ কোটি মানুষের ভিড়ে আপনারটা থাকবে কিনা, না ভাই মিলে যাবে তো। আপনি যা বলছেন ওরকম আরো 20,000 লোক একই কথা বলবে, কিন্তু আপনি বলেছেন, আপনি বলতে পারবেন জামাত ক্ষমতা আসার পরও যে আমি এই পরামর্শ দিয়েছিলাম, আমারটা গৃহীত হয়েছে, আপনারটার সাথে আরো 100 জনের সাথে মিলে যাক, 10,000 জনের সাথে মিলে যাক, ব্যাপার না। অতএব এই প্রথম ইতিহাস গড়ার সুযোগ কাজে লাগান। সবাই ওয়েবসাইটে ঢুকুন, অ্যাপস ইনস্টল করুন। নির্বাচনী প্রচারণা জামাতের আমির বলেন, সব নাগরিকদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামাত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামাত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তো এখানে আপনি গার্মেন্টস কর্মী হিসেবে আপনার প্রত্যাশা কি লেখেন? আপনি একজন সিনেমার নায়ক কিংবা নায়িকা, সাধারণত আপনি ভয় পান যে জামাতের কাছে যেতে পারবেন কি পারবেন না। আপনি এই অ্যাপসে লেখেন, এই ওয়েবসাইটে লেখেন, 1 টাকারও পাবেন। এটা একটা সুযোগ। এবং যারা জামাতকে ভয় পান, বিভিন্ন পেশার শিল্পী, সিনেমা, তারা এটা কাজে লাগান।